জনগণের অর্থ আর পাচার হতে দেয়া হবে না। শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? কুষ্টিয়া রাজবাড়ীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর। করের চাপ কমিয়ে জনকল্যাণমুখী বাজেট করেছে সরকার। ঝিনাইদহে আইনমন্ত্রী। নাটোরে শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন। লালমনিরহাটের 7 বছরের নন্দিনী হত্যায় কারাগারে অভিযুক্ত বিধান। রৌমারীর শূন্যরেখায় 4 দিন ধরে আটকা 9 জনের মানবেতর জীবন। আইনি প্রক্রিয়া শেষেও দেশে ফেরা হয়নি 4 ভারতীয় নাগরিকের। কি খাবো, কি কিনবো? আমাদের না কাজ আছে, না আছে, আমরা টাকা আছে না, তো কিচ্ছু আছে, আমরা কি করবো এখানে থেকে? আমাদের দেশ হচ্ছে ভারত। এবং রাজশাহীতে আমের উৎপাদন বাড়লেও পিছিয়ে রপ্তানিতে। বিশ্ববাজার ধরতে নানামুখী উদ্যোগ নিয়ে আলোচনা। আমন্ত্রণ স্টার বাংলায়, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। দর্শক, মৌলভীবাজার সফরে গিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় আসে না। সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকার, সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বৈধ হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন, এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি, তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই, ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে। বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন, কোনো সংবাদপত্রে যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষেই হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি, সঠিক কি বেঠিক, এটা হচ্ছে পরের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তি স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই বাক বা ব্যক্তি স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা,
বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যের সাথে সমর্থন জানিয়েছেন। কি ছিল সেটি? ওনারা বলেছেন গত 1 যুগ ধরে এই এলাকার পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত 1 যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত 1 যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত 1 যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসলো এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বক্তব্যের প্রথমে আপনাদেরকে যেই কাজগুলোর ফিরিস্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের আমি জিজ্ঞেস করেছি এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কাদের উপকার হবে? আপনারা বলেছেন এই দেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে না পারি, আজকে যদি বেকারদের কর্মসংস্থান করতে না পারি, আজকে যদি আমার ভাই বোনদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য সঠিকভাবে খেলাধুলা, লেখাপড়া সব ব্যবস্থা করতে না পারি, তাহলে ক্ষতিকার হবে দেশের, হবে ক্ষতিকার হবে জনগণের হবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, দেশের মানুষ দেশে এখন শান্তি চায়, দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার ব্যবস্থা চায়, চিকিৎসা সুবিধার ব্যবস্থা চায়। তাই তো নাকি? তাই তো ভুল বলেছে কি ভাই? ভুল বলছে? ওই যে শহীদ মিনারের উপরে মানুষ দাঁড়িয়ে আছেন, কি ভুল বলেছি? কথা শুনছেন? সঠিক? এই যে গেটের মধ্যে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সঠিক বলছে না বেঠিক বলছে? সঠিক হলে হাত তোলেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাই যদি হয়ে থাকে, আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন কাজ করা, সরকারের যেমন ভাগ্য আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং কিভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা যায় তার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের মানুষের জন্য নিরাপদ ব্যবস্থা করা, ঠিক একইভাবে জনগণকেও তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জনগণ নিয়েই বাংলাদেশ, কোনো সরকার নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো দল নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো ব্যক্তি বা পরিবার নিয়ে বাংলাদেশ না। বাংলাদেশ হলো 20 কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, 173 দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে গিয়ে বক্তব্য রাখছিলেন, আপনারা সরাসরি দেখছিলেন সেটি। জনমুখী বাজেটকে যারা গণবিরোধী বলছেন তারা জনগণের বন্ধু নন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রীমঙ্গলের জনসভায় 7টি নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরে কথা বলেছেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করে জানিয়েছেন 1 বছরে সব নারী চা শ্রমিক সহ 40 লাখ পরিবারকে আনা হবে এর আওতায়। চা বাগান, পাহাড় আর বৈচিত্র্যময় সাংস্কৃতিক সবুজ অঙ্গন, চায়ের রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সবাই মিলেছে এক মোহনায়। আষাঢ়ের ঝুম বৃষ্টিতেও মাঠ ছাড়েননি কেউ। বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন সরকার প্রধান। উদ্বোধন করেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের। জানান 40 লাখ পরিবার পাবে এই কার্ড। আগামী 1 বছরে সব নারী চা শ্রমিককে এর আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেবো। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। প্রস্তাবিত বাজেটে জনগণের স্বার্থে 60টি নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের কথা তুলে ধরে এই সময় তিনি বলেন, এই বাজেটকে যারা গণবিরোধী বলেন তারা জনগণের বন্ধু নন। আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এইসবের উপরে যে শুল্ক আগে ছিল সেই শুল্ক আমরা যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এর আগে 50 জন চা শ্রমিককে বাড়ি করতে 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কয়েকজনের হাতে তুলে দেন অর্থ সহায়তা। সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। রহমান ফয়েজ, ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লোপাট হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানিয়েছেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া চীনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় 20টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী 3 মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিপূর্ণভাবে চালু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। নতুন বাজেটে বিএনপি সরকার বেশিরভাগ ক্ষেত্রে করের চাপ কমিয়ে জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করেছে, কিন্তু অনেকেই একে স্বপ্ন বিলাসী বাজেট বলে সমালোচনা করছেন। এই মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বাজেট নিয়ে আইনমন্ত্রী আরও জানিয়েছেন, বিগত দিনে বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল হতো, আর এবারের বাজেটে সিগারেট ও মদের দাম বাড়ার প্রতিবাদে মিছিল হচ্ছে। এখানেই অন্য সরকারের সঙ্গে বিএনপি সরকারের পার্থক্য। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বলেও জানান মন্ত্রী। এর আগে আইনমন্ত্রী শহরের পবহাটি এলাকায় আধুনিক কসাইখানার উদ্বোধন করেন। এবারের যে বাজেট দেওয়া হচ্ছে সেই বাজেটে সামাজিক উন্নয়নের কর্মসূচিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম কার্ড, যত মানবিক উন্নয়নের কর্মসূচি আছে সব কর্মসূচিগুলো আমরা ফুল সুইংয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। নাটোরে 5 বছরের শিশু ধর্ষণ মামলায় জালাল উদ্দিন নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুপুরে রাজশাহীর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিন কাঠগড়ে উপস্থিত ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, 2023 সালের আগস্টে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। বিচারিক কার্যক্রম নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয়।
পরবর্তীতে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিজ্ঞ বিচারক এই মামলায় এই আসামির দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস কারাদণ্ড দিয়েছেন, সশ্রম কারাদণ্ড দিয়েছেন। লালমনিরহাটের আদিতমারিতে 7 বছর বয়সী শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে অভিযুক্ত বিধানচন্দ্রকে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড আবেদন না করায় তাকে কারাগারে পাঠান আদালত। মামলায় বিধানচন্দ্র ছাড়াও তার বাবা ও মাকেও আসামি করা হয়েছে। গতকাল নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বিধানের বাড়ি পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এই সময় জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ধরে আনার পরেই চেষ্টা করেছে, তার একটি প্রতিচ্ছবি কিন্তু ফুটেছে। লক্ষ্মীপুরে ছাত্রাবাস থেকে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। গেল রাত 12:30টার দিকে লক্ষ্মীপুরের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সন্ধ্যার পর একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদি হাসান নামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ করে পরিবার। এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে থাকে নিহতের আত্মীয় স্বজনরা। এক পর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির প্রধান গেট ভাঙচুর করে। পুলিশ এসে প্রায় 3 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখেন পরিস্থিতি কোন আলোকে আছে, অনেক এ বিষয়ে সবশেষ বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, একটু আমাদের এই পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। এই ছাত্রাবাস থেকে যে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো, পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি লক্ষ্মীপুরে মেহেদির বাড়ি, সেই বাড়িতে অবস্থান করছি। ইতিমধ্যে তার বাড়িতে কিন্তু লাশবাহী গাড়ি কিন্তু তার বাড়িতে চলে এসেছে এবং কিছুক্ষণ পরেই তার জানাজা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে স্থানটিতে। তো সেজন্য অ্যাম্বুলেন্স এখানে অপেক্ষা করছে এবং এখন পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে এই 8ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসান, যার বয়স 14, তাকে পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় মানুষদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাকে যে স্কুলটিতে আবাসিক ভবনে তাকে হত্যা করা হয়েছে, যেটা ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি, সেই একাডেমির আবাসিক ভবনে তাকে হত্যা করা হয়েছে বলে তারা কিন্তু অভিযোগ করছে। অন্যদিকে আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছে ছেলেটিকে আগে কিছু সিনিয়র বড় ভাই যারা থাকে ক্লাসের মধ্যে বা স্কুল সেই প্রতিষ্ঠানটিতে তাকে মারধর করেছে। পরবর্তীতে ছেলেটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে, এমনটি দাবি করছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে পরিবারের যে দাবি, সেই দাবির সপক্ষে এখন পর্যন্ত তারা অবস্থান করছে এবং পরিবারের পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দেখেছি যে লক্ষ্মীপুর রামগঞ্জ থানার সামনে তারা মানববন্ধন করেছে, দ্রুত যেন এর সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। তবে আমি যখন প্রশাসনের সাথে কথা বলেছি বা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে
কেউ এখন পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ না করার কারণে তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে তারা পুরো বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন, কোনোভাবে যেন এই শিক্ষার্থী হত্যার বিষয়টি বা শিক্ষার্থী নিহতের বিষয়টিতে যেন কোনো কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে, তারা সেই বিষয়টি সর্বাত্মকভাবে দেখার চেষ্টা করছেন এবং কি হচ্ছে তারা দেখবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রামগঞ্জ উপজেলা যে ইওনো তিনিও স্থানটি এসে পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে অপরাধী যেই হোক এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা। জি সাকিব, ধন্যবাদ আপনাকে। বরিশালে মাদ্রাসা ছাত্রী রিমা আক্তারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় তাকে। একই সময় এক এক ধরনের ব্যাখ্যা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অন্যদিকে রিমার পরিবারও এখনও জানে না মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ কি। সহকর্মী সৈয়দ মেহেদী হাসানের প্রতিবেদনে বিস্তারিত। কর্ণকাঠি কাজীবাড়ির পারিবারিক কবরস্থান, সেখানে চিরনিদ্রায় শায়িত মাদ্রাসা ছাত্রী রিমা আক্তার। শোকস্তব্ধ স্বজনরা। হুজুররাই ইতে মেডিকেল নিয়ে আসছে, হেরাই এবার মনে করেন ডাকা নেছে। দেখছি যে এই জায়গায় ইডে মনে করেন গারটা দেখছি মনে করেন একটু ভাঙ্গা ভাঙ্গা। এই এছাড়া তো আর এদিকে তো আর আমরা দেখতে পারি নাই। আর এদিকে আর এই আটটা মনে করেন এই ডাইন হাতের মনে করেন এই জায়গাটা একটু আর সুডেনিয়া। বরিশালের চরমোনাই মাদ্রাসার শিক্ষার্থী রিমা আক্তার গত 22 মে রাতে মাদ্রাসা প্রাঙ্গণে অচেতন অবস্থায় উদ্ধার হন তিনি। হাসপাতালে 8 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। তাই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে যে সে নাকি নিজে ছতলা থেকে লাফ দিছে। আর আমি বলছি যে না, আমার মেয়ে সেই ধরনের মেয়ে না। আমার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি, আল্লাহ বিচার করবে। আমাকে অবস্থান থেকে আমরা মনে করেন আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা পাই না। এই জন্য আমরা কারো প্রতি ভরসাও করি নাই আর করার ইচ্ছাও নেই। ঘটনার পর প্রথমে সড়ক দুর্ঘটনা, পরে আত্মহত্যার চেষ্টার ব্যাখ্যা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে বিস্তারিত কথা বলতে রাজি হননি তারা। সে ঘটনার মীমাংসা, ঘটনা যা হওয়ার সেটা আগে হয়েছে, এটা আমি বলতে পারবো না। এটা আপনি কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেন অথবা মেয়ের যে গার্ডিয়ান আছে তাকে জিজ্ঞাসা করেন, আমার দায়িত্বও না সেটা বলার। পুলিশ বলছে থানায় অভিযোগ দেয়নি পরিবার, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এই তথ্যটি আমি সংশ্লিষ্ট থানার ওসিকে অবশ্যই আমি জানাবো এবং তাকে নির্দেশনা দিব যে তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে অবশ্যই আমরা এটা তদন্ত করে দেখব। চরমোনাই মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী রিমা আক্তার। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল। কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় 4 দিন ধরে আটকা নারী শিশু সহ 9 জন। চরম মানবেতর দিন কাটছে তাদের। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশু সহ 6 জন, আর ভন্দুয়ারে আটকা আছেন 3 জন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে দিন কাটাচ্ছেন তারা। নেই খাবার, নেই পানি। গেল রোববার ভোরে রৌমারীর 2 সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি তা প্রতিহত করে। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। সীমান্তের এই পারে কাটছে দিন, অথচ বাড়ি ওপারে। কাগজে কলমে তারা ভারতীয় নাগরিক, আদালতও স্বীকৃতি দিয়েছে সেই পরিচয়। তারপরও দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়নি। 4 ভারতীয় নাগরিকের এখন একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব ফিরে যাওয়া নিজের দেশ, নিজের মানুষের কাছে। দিন যায় মাস যায়, তবুও ফেরার পথ খুলছে না। পরিবারের সাথে দেখা নেই 1 বছরেরও বেশি সময়। দেশের মাটিতে ফেরার অপেক্ষার প্রতিটি দিন যেন তাদের কাছে এক একটি দীর্ঘ যন্ত্রণা। ঘটনার শুরু 2025 সালের জুনে। দিল্লির একটি ইটভাটায় কাজ করার সময় বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ 6 ভারতীয় নাগরিককে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয় বলে অভিযোগ। নানা এলাকা ঘুরে তারা পৌঁছান চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয় তাদের। এটা তো আমাদের দেশ না, আমরা অনেক দিন থেকে আছি এই দেশে, আমরা দেশে ফেরত যেতে চাই। কি খাবো, কি কিনবো, আমাদের না কাজ আছে না আছে, আমরা টাকা আছে না তো কিচ্ছু আছে, আমরা কি করবো এখানে থেকে? আমাদের দেশ হচ্ছে ভারত। আমরা এটাই চাইছি, অনুরোধ করছি
সরকারকে কি আমাদেরকে আমাদের দেশ ফেরত দিতে চায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 1 বছর পার হয়ে গেলেও এখনও দেশে ফেরা হয়নি 4 জনের। গত বছরের 26 সেপ্টেম্বর এক রিট আবেদনের পর কলকাতার হাইকোর্ট 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরে ভারতের সুপ্রিম কোর্টও একই ধরনের নির্দেশনা দেয়। এরই মধ্যে অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি এবং তার শিশু সন্তানকে ভারতে ফেরত নেওয়া হলেও সোনালীর স্বামীসহ বাকি 4 জন এখনও বাংলাদেশে অবস্থান করছেন। হয়ে যাবে করতে 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 আজকে 6 মাস প্লাস হয়ে গেছে। আমি তো এদের ভরণ পোষণও চালাচ্ছি, এদের সিকিউরিটি দেওয়ারও একটা ব্যাপার আছে। তারা তো বিদেশি নাগরিক, তাদের সিকিউরিটি আমি কি করে দিব? আইনজীবীরা বলছেন আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি রয়েছে, ফলে দীর্ঘ হচ্ছে তাদের দুর্ভোগ। এখন পুশব্যাক না করার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যারা রয়েছেন তারা এই বিষয়ে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন না, ইভেন তাদের দেশের আইনই তারা আসলে ভায়োলেট করে চলছেন। জেলা প্রশাসন বলছে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। সরকারের পরবর্তী নির্দেশনা পেলেই তাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চয়ই সবসময় চেষ্টা ছিল, যেহেতু তারা ভারতীয় নাগরিক, তাদেরকে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি সমাধানের জন্য এবং সরকারি ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করা হয়েছে, যার প্রেক্ষিতে 2 জন চলে গেছে। কেন ওই সময় 6 জন যান নাই? নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো সমস্যা ছিল। বাংলাদেশে আটকে থাকা এই 4 ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। স্টার বাংলা দেখছেন, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ স্টার বাংলায়। যশোরের অভয়নগরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে নিহত যুবকের নাম রিয়াজ হোসেন। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। ধারণাপূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে অভিযান চলছে। বরিশালে অটো চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। সকালে নগরীর জাগুয়া নতুন হাট এলাকায় এই ঘটনা ঘটে। মিরাজ হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে 15 জুন নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে উদ্ধার হয় অটো চালক নাজমুল হোসেনের মরদেহ। তাকে হত্যার অভিযোগ ওঠে মিরাজের বিরুদ্ধে। এরই জেরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। মুন্সিগঞ্জে শাহাদত হোসেন শ্যামলকে পুলিশের গুলি করার ঘটনায় প্রথমবারের মতো পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে ভুক্তভোগীকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এর আগে 2019 সালে মুন্সিগঞ্জের কামারকান্দা এলাকায় পুলিশের চেকপোস্টে শাহাদত হোসেন শ্যামলের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। সে সময় শ্যামল ও তার বন্ধুরা অভিযোগ করেন যে কিছু বুঝে ওঠার আগেই শ্যামলের পায়ে পুলিশ গুলি করে। ঘটনার দিন প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরদিন শ্যামল সহ 6 জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। ওই বছরের 4 এপ্রিল শ্যামল ছাড়া মামলার অন্য 5 আসামি আদালত থেকে জামিনে বের হন। যে পুলিশ সদর দপ্তরের তদন্তে যে উঠে এসেছে এবং তাকে আমাদের এই ভিকটিমকে কোনো ক্ষতিপূরণ না দিয়ে বরং এর নামে মামলা করেছে। জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু এই ঘটনার প্রাথমিক একটা সত্যতা পেয়েছে এবং এটা পাওয়ার পরে প্রাথমিকভাবে তারাও কিন্তু একটা সরকারের প্রতি একটা আদেশ দিয়েছিল যে যেন এই ভিকটিমকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত। সকালে রাজশাহী থেকে শিবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদে যান তিনি। পরে প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া সোনা মসজিদ বিওপিতে কর্মরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় ও সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। খুলনায় 3 গাড়ি সংঘর্ষ আর কুমিল্লায় উল্টেছে যাত্রীবাহী বিআরটিসি বাস।
এতে কেউ মারা না গেলেও আহত হয়েছেন অন্তত 34 জন। দুপুরে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে ঢাকাগামী বিআরটিসির বাস সড়ক বিভাজনে ধাক্কা দেয়, পরে উল্টে যায় গাড়িটি। এতে 10 জন আহত হয়েছেন, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া খুলনার ফুলতলায় 2 বাস ও তেলবাহী ট্যাঙ্কারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, এতে প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন 24 জন, তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নীলফামারীর ডিমলায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যায় গতরাতে বাবুরহাট বাজারের শাকিল জুয়েলার্সে হানা দেয় ডাকাত দল। শাটার ও তালা কেটে ভেতরে প্রবেশ করে তারা। এরপর লুটে নেয় স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল। দিশেহারা ব্যবসায়ী। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চলছে অভিযান। রাজশাহী অঞ্চলে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও রপ্তানিতে কিন্তু পিছিয়ে। আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকলেও উৎপাদন ব্যবস্থায় ত্রুটি ও বিদেশে পাঠানোর ক্ষেত্রে প্রক্রিয়াগত নানা জটিলতায় আটকে যাচ্ছে এই রপ্তানি। বিশ্ববাজার ধরতে নানামুখী উদ্যোগের আলোচনা চলছে সমস্ত পর্যায়ে। রাজশাহীর বানেশ্বর আমের বাজার ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। রসালো পাকা আম খেয়ে মুগ্ধ এ কূটনীতিক। এ অঞ্চলের আম এমন মুগ্ধতা ছড়াচ্ছে বহুকাল ধরেই, তবে সে তুলনায় জায়গা করে নিতে পারেনি বিশ্ববাজারে। কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, উৎপাদন পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয় না, বাজারজাতের জন্যও নেই পর্যাপ্ত আধুনিক ব্যবস্থা। এসব সীমাবদ্ধতায় ধুঁকছে রপ্তানি। তবে সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলে জানালেন এ কর্মকর্তা। শুধুমাত্র আমরা পাকা আমের দিকে না কে যদি আমরা এটারে যদি মাল্টিপারপাস ইউজে যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা যে আমের যে উৎপাদনের সাথে যে ন্যায্য মূল্য টল্য এটা একটা সংকলন হওয়া সম্ভব আর কি। চলতি বছর এ অঞ্চলের 4 জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 12,000 মেট্রিক টন। বাণিজ্য হতে পারে প্রায় 10,500 কোটি টাকার। বাণিজ্যের পরিমাণ কয়েক গুণ বাড়ানো সম্ভব আন্তর্জাতিক বাজার ধরতে পারলে। সম্ভাব্যতা যাচাই কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এরই মধ্যে এই অঞ্চল পরিদর্শন করেছেন। কৃষি পণ্য আমরা যদি এক্সপোর্ট করতে চাই, সে এক্সপোর্টের হাবটা যেন রাজশাহী থেকে স্টার্ট হয়। রাজশাহী এয়ারপোর্টে যদি সেই সাপোর্টটা পাওয়া যায়, কার্গো যদি এখান থেকে ওঠানামা করে, তাহলে তাদের যে লিড টাইমটা সেটা কমে আসবে এবং তাদের যে পণ্যের মান সেটা সংরক্ষিত হবে। আমরা এই বিষয়টা অলরেডি আমাদের মহাপরিচালক মহোদয়কে জানিয়েছি এবং নীতি নির্ধারণী পর্যায়ে জানানোর জন্য আমরা অনুরোধ করেছি। রপ্তানি প্রক্রিয়া সহজ হলে রাজশাহী অঞ্চলের আম হতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সৃষ্টি হতে পারে কর্মসংস্থানের নতুন পথ। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। রূপগঞ্জকে অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দুপুরে উপজেলা মিলনায়তনে দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি জানান, রাস্তাঘাট সহ সব সমস্যা সমাধান করা হবে। রূপগঞ্জকে গড়ে তোলা হবে মডেল উপজেলা হিসেবে। পরে দুস্থদের মাঝে বিনামূল্যের চাল, শুকনো খাবার, ঢেউটিন সহ নগদ অর্থ বিতরণ করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। স্টার বাংলা দেখছেন, আরও বেশ কিছু খবর নিয়ে ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ স্টার বাংলায়। দর্শক, সারা দেশে এখন বিশ্বকাপ উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে টানানো হয়েছে পছন্দের পতাকা, আঁকা হয়েছে গ্রাফিতি। তর্ক বিতর্ক আর নিজ দলের পক্ষে চলছে ভবিষ্যৎবাণী। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন চাঁদপুরে? আমরা ধারাবাহিকভাবে গত 2 দিনও আসলে কুমিল্লা এবং বরিশালের যে সমর্থকরা রয়েছেন তাদের তর্ক বিতর্ক বা বাগবিতণ্ডা যেটি বলি না কেন, খুনসুটি, সেটি আমরা শুনেছি। চাঁদপুরে তারা আসলে কিভাবে উদযাপন করছে বিশ্বকাপ সেটি একটু জানাবেন। সারা পৃথিবী যখন ফুটবল জ্বরে আক্রান্ত, তখন চাঁদপুরও কোনোভাবে পিছিয়ে নেই। আমরা দেখেছি যে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন ছোট ছোট দোকানে টেলিভিশন আছে তো আছেই, পাশাপাশি অনেক ঝুপড়ি ঘরের মধ্যে
প্রজেক্টর দিয়ে অনেকে খেলা দেখেছেন। আমি আজকে সকালেই একেবারে 7টা বাজে চাঁদপুরের বেশ কয়েকটি উপজেলা ঘুরেছি, সেখানে দেখেছি যে আসলে সাধারণ মানুষের যে উন্মাদনা, যারা এই বিভিন্ন দল সমর্থন করছেন তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উন্মাদনা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা বিভিন্ন জন আছেন, বিভিন্ন দলের সমর্থন করেন, বিশেষ করে এই সময়ে এসে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকই বেশি থাকে, পাশাপাশি পর্তুগাল বা জার্মানি অন্যান্য দলেরও আছে। আমরা একটু কথা বলতে চাই, কেন আর্জেন্টিনাকে আপনি সমর্থন করছেন এবং কারণটা কি? ভিনদেশি দল তাকে সমর্থন করছেন কার কারণে? আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ তো খেলছে না বিশ্বকাপে, তাহলে আমাদের মাঝে কেন এত উন্মাদনা, আপনাদের ভিতর কেন এত উচ্ছ্বাস? আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা পৃথিবীর যখনই বিশ্বকাপ হয়, এই বিশ্বকাপটা দেখার জন্য বড় বাচ্চা, ছোট বাচ্চা, ঘরের পরিবার সবাই একটা উদ্গ্রীব থাকে এটা আনন্দ করার জন্য। আসলে আমরা ছোটোবেলা থেকেই ম্যারাডোনাকে দেখেই আর্জেন্টিনার ফ্যান হয়েছি, আর ম্যারাডোনার পরে মেসি আসছে। আসলে সব দলেই ভালো প্লেয়াররা আছে, এমবাপ্পে, রোনালদো, তারপরে অনেক প্লেয়ারই আছে, কিন্তু আসলে ওই ম্যারাডোনার প্রতি একটা দুর্বলতা থেকেই আর্জেন্টিনার পক্ষে একটা সাপোর্ট সবসময় দিয়ে আসেছি। আসলে বাংলাদেশের মানুষ এখন বর্তমানে কিন্তু আমি মনে করি 65% আর্জেন্টিনার পক্ষেই, কারণ ওই যে মেসি, তারপরে কি বলে আরও অনেক প্লেয়ার আছে যাদেরকে দেখে ভালো লাগে অনেকের কাছে, তো খেলাও ভালো লাগে, আসলে দেখতেও ভালো লাগে। সব মিলিয়ে আমরা আসলে আর্জেন্টিনার পক্ষে। আমরা চাই বাংলাদেশে এই যে এই বিশ্বকাপের কারণে মানুষের ভিতরে, আমাদের তরুণদের ভিতরে যেই মাদক এবং সন্ত্রাস এগুলি নিয়ে যে একটা থাকতো, মোবাইল আসক্ত, এটা যেন না হয় খেলার প্রতি। 65% আর্জেন্টিনা বলছে বাংলাদেশের। আপনি কি মনে করেন ব্রাজিল কি বাকি মাত্র? আর অন্যান্য দলও তো আছে, তাদের কি অবস্থা? আসলে ব্রাজিল, আপনি তো ব্রাজিল সমর্থক। আসলে ব্রাজিল ফুটবল ইতিহাসে, ব্রাজিল জাতীয় দল ফুটবল ইতিহাসে ফিফা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে সফল দল বলে আমি মনে করি। এই কারণেই ব্রাজিল গত পাঁচবারে ফিফা বিশ্বকাপে ওনারা নিয়েছেন। 7টি গোল খেয়েছেন, এরকম 7 আপ বলে যে ট্রল করে। আসলে 7টি গোল খেয়েছি ট্রল করে বলতে এই বিষয়টা হচ্ছে যে খেলার ভিতরে হারজিত থাকবেই, তাই বলে এটা ট্রল করা আসলে কিছুই নেই। আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আপনি তাকালেই দেখবেন অনেক ভালো ভালো যারা ফুটবল বুঝে, বিশেষ করে যারা ফুটবল বুঝে তারা অবশ্যই ব্রাজিল করবে। আসলে এই যুগের অনেক ছেলেপেলেরা ওইরকম বুঝে না, ওই যে মেসি করেই মূলত তারা আর্জেন্টিনার সমর্থন হচ্ছে আর কি। আপনি কোন দলের সমর্থন করছেন? আমি আর্জেন্টিনার সমর্থক। কেন করেন আর্জেন্টিনা? কারণটা কি? অন্য তো অনেক দল আছে, স্পেন আছে, জার্মান আছে, পর্তুগাল আছে। আসলে আমি বিগত ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, বর্তমান আছে আধুনিক ফুটবলটা হচ্ছে একটা ব্যাকরণের মতো খেলা। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ইতিহাস কি, তারা 7 আপ, তারা 5টা ওয়ার্ল্ড কাপের দাবিদার, কিন্তু তাদের বর্তমান যে, কিন্তু আপনারা তো হাত দিয়ে গোল দিয়েছেন, সেই অভিযোগ তো আছে। এটা আসলে অতীতে টেকনোলজি সমস্যা ছিল, টেকনোলজি ছিল না। হ্যাঁ, ওই সময় হাতে মাথায় পায়ে সব দিয়ে খেলছে মানুষ। তাহলে পেলেকে নিয়ে আমরা করতে পারি যে ওই সময় আসলে খেলাটা আমরা দেখি না। আধুনিক ফুটবল কীভাবে খেলে, এখন আর্জেন্টিনাকে অবশ্যই সমর্থন করতে হবে, কারণ আধুনিক ফুটবলটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা বলছেন না 65% আর্জেন্টিনা, এবং আধুনিক বিশ্বে অনেক দলকে এখন সমর্থন করা শুরু করছে বাংলাদেশ। কেন? ওই দলগুলো আর্জেন্টিনাকে ফলো করে বর্তমানে এগিয়ে যাচ্ছে, আর ব্রাজিল পিছনের দিকে তাকিয়ে রয়েছে। এই যে 5টা কি বলবেন? 65% আর্জেন্টিনা বলছে, বাকি ব্রাজিল কি শুধু ব্রাজিল নাকি অন্য দলগুলো আছে তাদের সমর্থক নাই? বিশ্বের হিসাব করলে কিন্তু 65% না। আপনি বাংলাদেশের মতো, বাংলাদেশ বা এশিয়া উপমহাদেশে কিন্তু 65% এটা হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ইউরোপ হিসাব করলে দেখা গেছে আপনি ব্রাজিল দেখবেন 95% ব্রাজিল, যদি আপনি পুরো বিশ্ব হিসাব করেন। কিন্তু ব্রাজিল তো 5বার বিশ্বকাপ নিচ্ছে, আর্জেন্টিনা 3বার। জার্মানি আমাদেরকে 7 গোল দিচ্ছে, সেলিব্রেশন করে আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনার বাপ যদি হয় জার্মানি, তাহলে ওনারা আমাদের নাতি, কিন্তু আমরা তো জার্মানির বাপ। আমরা জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ থাকবে, এটা কোনো কিছু না। তো আপনি কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। এই যে মেসি সাপোর্টার, মেসি আর্জেন্টিনা। মেসি যদি না থাকে, মেসি যদি ব্রাজিলের হয়ে খেলে, কোন দল সমর্থন করবেন? ব্রাজিল, মেসি। তার মানে আপনারা আর্জেন্টিনা না মেসি করছেন? মেসি, আপাতত মেসি। আচ্ছা, তো আমরা একটু কথা বলতে চাই। আপনি দেখছেন যে তারা যে কথাটি বলছে যে মেসি মানে হচ্ছে যে যদি সে ব্রাজিল হয়ে খেলে সে ব্রাজিল হয়ে যাবে, আপনি কি করবেন? আসলে এটা কোনো ভক্তের কাজ হতে পারে না। শুধু একটা প্লেয়ারের কারণে যে তারা একটা প্লেয়ারের কারণে যে তারা ওই দলটাকে সাপোর্ট করবে সেটা মানে। এই মাত্র শুনলাম আমার ছোটো ভাই বললো যে মেসি যদি ব্রাজিলও যায় তাহলে তারা ব্রাজিলই করবে। এটা তো কোনো সমর্থকের কাজ হতে পারে না, এটা আমি মনে করি, এটা বিশ্বাস করি। ধন্যবাদ। আসলে
সমর্থকদের এই যে টান টান উত্তেজনা, নানা ধরনের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, এ নিয়ে কিন্তু উন্মাদনায় মেতে উঠেছে চাঁদপুরের যারা। জি, ধন্যবাদ আপনাকে পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টার বাংলার আয়োজনে। এবার চট্টগ্রাম সংক্রান্ত সমস্ত খবরাখবর দেখতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফারিহা সাজনিন। তিনি আপনাদের সঙ্গে থাকবেন স্টার চট্টগ্রামে। ফারদিন, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, সাথে আছি আমি ফারিহা সাজনিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় আসামি যাবজ্জীবন কারাদণ্ড, 5 বছরের আয়াতকে হত্যায় ফাঁসির রায়। আনোয়ারায় চীনা অর্থনৈতিক স্থাপনে নীতিগত সিদ্ধান্ত, মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দর নিয়ে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। দেখছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। এতে আসামি আবিরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা। তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। 2022 সালের 15 নভেম্বর চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। 16 দিন পর আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইস ঘাট এলাকা থেকে উদ্ধার হয় তার 6 টুকরো মরদেহের কিছু অংশ। ঘটনার পর তদন্তে নামে পিবিআই। ওই বছরের 25 নভেম্বর ধরা পড়ে বাসার ভাড়াটি আবির। জিজ্ঞাসাবাদে মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে লাশ গুম করতে করা হয় 6 টুকরো। ওই মামলা বিচার কার্য হচ্ছে 7 দিনে এবং বাকিটা 7 দিনে, আর এটা দীর্ঘ 3 বছর। আমরা চাই ওই মামলা দুটির মতো এটাও যাতে আগামী 1 মাসের মধ্যে রায় সম্পন্ন হয়, যাতে দ্রুত ফাঁসির কার্যকর হয়। এই মামলায় 33 জনের সাক্ষ্য নেওয়া হয়। দীর্ঘ 3.5 বছর চলে বিচারিক প্রক্রিয়া। এতে আসামি আবিরকে মৃত্যুদণ্ডের রায় দিলেন বিচারক। সেই সাথে 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে তাকে। মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারার মধ্যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড। রায়ে সন্তোষ জানিয়েছে পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। আমার মেয়ে হত্যাকারী আবিরের ফাঁসির রায় আমি অতি দ্রুত দেখতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আবিরকে আদালতে তোলা হয়। রোকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আলোচিত বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত এ রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র 27 দিনের মধ্যেই মামলার বিচার কাজ শেষ হয়েছে। রায় সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। চট্টগ্রামে চাঞ্চল্যকর বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলার রায়কে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অপেক্ষায় ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। দুপুর 3টায় ঘোষণা করা হয় রায়, যাতে একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড দেন চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সাজা। কিন্তু বিজ্ঞ আদালত আসামির ক্ষেত্রে কোনো পূর্বে মামলা না থাকায় সেই মানবিক বিবেচনা করে সবকিছু বিবেচনা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, মামলায় প্রধান আসামি এর আগে কোনো অপরাধে লিপ্ত না থাকায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ রায়ের মাধ্যমে ভবিষ্যতে ধর্ষণের মতো অপরাধ করতে মানুষ ভয় পাবে। আমার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আবার সর্বোচ্চ চেষ্টা করে আজকে এতটুকু এসেছি। এই রায়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আমি রাষ্ট্রপক্ষে নিয়োজিত ছিলাম, এটা বড় কথা নয়, সমাজের জন্য এটা একটা মেসেজ যাক। আজকে আমাদের রায়ও এই কথাটা আসছে যে সমাজের জন্য একটা মেসেজ যাক। রায়ে আসামির ফাঁসি না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বলেন, এমন ঘৃণ্য অপরাধে আসামির ফাঁসি হওয়া দরকার ছিল। তবে মামলা দায়েরের মাত্র 27 দিনের মধ্যে রায় পেয়ে সন্তোষ জানান তারা।
ওকে ফাঁসি দিলে আরো সন্তুষ্ট হইতাম। এরকম মেয়েরা যদি মেরে ফেলতো ওই সময় সরকারের ফাঁসি না দিত, এখন তো আঙ্গুল দিছে বলে ফাঁসি দেয় নাই, এখন এটা দিছে যে এটা ফাঁসি দিত যদি আমি ভালো হইতো। মামলার একমাত্র আসামি ৩২ বছর বয়সী মনির হোসেন। তিনি পেশায় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী। গত ২১ মে বাকলিয়ায় ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে জমি নিয়ে বিরোধে নুরুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতের স্ত্রী। তিনি দাবি করেন জমি নিয়ে তার স্বামীর নুরুল ইসলামের সাথে বিরোধ চলছিল একটি পক্ষের। এ নিয়ে হুমকি ধামকিও দেওয়া হয়েছে। তারাই পরিকল্পিতভাবে গত ৯ মে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন নুরুলের স্ত্রী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যার বিচার দাবি করেন তিনি। নুরুল ইসলামের সাথে মামলা গড়ানোর পরে আজ প্রশাসন অনেক কিছু চট্টগ্রামের পটিয়ায় ৫ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণকারীরা চিরকুট দিয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকুন উদ্দিন। রুকুন, শিশু অপহরণের এই ঘটনা কখন ঘটল, পরিবার কি বলছেন, জানাবেন বিস্তারিত। ফারিয়া, আসলে গতকাল দুপুরে এই ঘটনাটি ঘটে এবং আমরা যেটি পরিবারের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, দুপুরে সেই শিশুটি তার বাড়ির সামনেই আসলে খেলাধুলা করছিল। এই সময় 12টার পরে হঠাৎ তারা আসলে দেখতে পান যে তাদের শিশুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই সময় তারা আসলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এরপরে তাদের বাড়ির যে পুকুরটি রয়েছে সেখানেও তারা খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো জায়গায় পাচ্ছিলেন না। এরপরই আসলে তারা দুপুরের পর অর্থাৎ 3টা নাগাদ যখন আশেপাশের বাড়ির লোকজনও সেখানে ভিড় করতে শুরু করে, তখন আসলে তাদের বাড়িতে কেউ একজন এসে এই যে চিরকুটের কথাটি বলছিলেন সেই চিরকুটটি আসলে দিয়ে যান এবং 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন। এবং এরপরে কিন্তু তারা আসলে থানায় একটি জিডি করেন এবং জিডির পরে আসলে পুলিশ সেই যে কারা আসলে এই কেউ সেখানে জড়িত আছে কিনা, অর্থাৎ কারা মুক্তিপণ দাবি আদায় করেছে, সেই বিষয়গুলো আসলে তারা খোঁজার চেষ্টা করছেন। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা এই পর্যন্ত তারা আসলে খুবই তদন্ত করছেন এবং ডিবি পুলিশ কিন্তু এই তদন্ত কার্যক্রম চালাচ্ছেন এবং পটিয়া থানার পক্ষ থেকে এই তদন্ত কার্যক্রম আসলে চালানো হচ্ছে। এবং এই পর্যন্ত এখনো পর্যন্ত গতকালের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কিন্তু সেই শিশুটিকে পাওয়া যায়নি। এবং তারা বলছেন তারা কিন্তু তাদের পরিবার কিন্তু চাচ্ছেন এটি যেন দ্রুত সময়ের মধ্যে তাদের বাচ্চাটিকে ফিরে পায়। এছাড়া রুকন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমিতে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। সচিবালয়ে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, এসবের ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, বহুমুখী পণ্যের ক্রয় বিক্রি এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে। এছাড়া রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ও সৌদি আরব থেকে 25,000 মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। যে কেউ এসে এখানটায় বলছে আমি তোমার এখানে করবো, কিন্তু আমার লোকের লাভ হবে যে আমার জাহাজ ভাড়াটা হবে, আমার পোর্টটা চালু হবে এবং আমার গুডস অ্যান্ড কি বলে সার্ভিসেস খুব কুইকলি মুভ করবে। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।